চলো বিশ্বাস অবিশ্বাসের সপ্তম পর্বটি পাঠ করি। শাকিল মনে মনে এতটা খারাপ পরিকল্পনা করে রেখেছে, আফরিন যদি জানতো তাহলে আফরিন কোনোদিন সেখানেই যেত না। আফরিন ও সাথী সেই বাসায় যাওয়ার পরে শাকিল যখন সামনে আসে ওই সাথী অবাক হয়ে যায়। আফরিন তাকে অভয় দিয়ে শান্তি থাকতে বলে। এরপর নাস্তার ব্যবস্থা করে শাকিল। শুরুতেই সে এতটা ভালো ব্যবহার করে যা দেখে আফরিন ভেবেছিল সত্যি সত্যি শাকিল সবকিছু সাথীকে খুশি করার জন্যই করেছে। জন্মদিনের সকল আয়োজন ছিল বেশ চমৎকার, কিন্তু কোনো খাবারের মধ্যে যে অচেতন করার ওষুধ ছিল দুজনেই কেউ জানে না। আফরিন বলেছিল সে যখন চোখ মেলে তাকায় তখন সে সোফায় শুয়ে আছে। এরপর পাশের রুমে গিয়ে সাথীকে বিছানায় বিভক্ত অবস্থায় চাদর দিয়ে জড়ানো দেখতে পায়। আফরিন চাদর সরিয়ে সাথীর সঙ্গে কী হতে পারে সব বুঝে যায়। সে মোবাইল বের করে শাকিলের কাছে কল দেয়। শাকিল বলে যে সে নাকি ফ্ল্যাটে নেই। আফরিন যেন সাথীকে নিয়ে বাসায় চলে যায়, আর এসব কথা কাউকে জানালে সাথীর অচেতন অবস্থায় উলঙ্গ ছবি অনলাইনে ছড়িয়ে দেবে। ঘটনার পরে সাথী মাত্র একদিন ঢাকায় ছিল, তারপর সে চলে যায় গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে যাওয়ার 4 দিন পরে আমরা জানতে পারি যে সাথী আত্মহত্যা করেছে। সাথীর এক কাজিন এসে ঢাকা থেকে ওর যাবতীয় জিনিসপত্র নিয়ে চলে গেল। আফরিন মানসিকভাবে ভেঙে পড়ে খুব। সাথীর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে সবসময়, কিন্তু আফসোস করে তো লাভ নেই। পৃথিবী থেকে একবার যে চলে এসে তো আর কোনোদিন ফিরে আসবে না। সেজন্যই মানুষের সঙ্গে মান অভিমান হলে বিদায় নেওয়ার আগেই সব কিছু ঠিকঠাক করা উচিত। কে পৃথিবীকে বিদায় বলে সব কিছু স্মৃতি করে চলে যাবে কে জানে। সাজু বলল, 2 বছর আগের ঘটনা নিয়ে নতুন করে কবে থেকে ঝামেলা হয়েছে? আর আপনার বন্ধু সেই শাকিল কোথায়? শাকিল অ্যাক্সিডেন্টে মারা গেছে 3 মাস আগে। তবে আমার আর আফরিনের ধারণা শাকিলকে পরিকল্পনা করে খুন করা হয়েছে, শুধু নাম দেওয়া হয়েছে অ্যাক্সিডেন্ট। সাথীর গ্রামের বাড়ি কোথায়? কুষ্টিয়ার মিরপুরে। ওর পরিবারে কে আছে? আমি জানি না। মাস 3 আগে একদিন আফরিনের কাছে একটা কল আসে। কলকারী জানান যে সাথী নাকি তার বাড়িতে একটা ডায়েরিতে সেদিনের সেই ঘটনা লিখে গেছে, আর সেখানেই বিশ্বাসঘাতকতা হিসাবে আফরিনের নাম লিখে গেছে সাথী। আফরিন বারবার বোঝাতে চেষ্টা করে যে সে কিছু ইচ্ছে করে করেনি, কারণ সে জানতো না এরকম একটা ঘটনা হবে। কিন্তু সেই অজ্ঞাত ব্যক্তি সেসব বিশ্বাস করে না। সপ্তাহে 2-3 বার কল দিয়ে শুধু মৃত্যুর কথা স্মরণ করে দিত। আফরিন বিরক্ত হতো। তারপর পুরাতন নাম্বার পরিবর্তন করে কিন্তু নতুন সিম আবার কল আসে। সাথে ফেসবুক আইডি ছিল, আর সেটা কি এখন আছে? হ্যাঁ আছে। একটু মোবাইল বের করে ফেসবুকে লগ ইন করুন তো। আর সাথী কি তার নিজের ছবি ফেসবুকে পোস্ট করতো? হ্যাঁ পোস্ট করতো। ঠিক আছে, বের করেন। ওসি সাহেবকে সঙ্গে নিয়ে সাজু ও ডিবি হাসান আলী সরকার বাড়িতে প্রবেশ করল। তাজুল সাহেবের ফ্ল্যাটের পাশে ফ্ল্যাটের সাহানা আক্তার গতকাল রাতে সিলেট থেকে এসছে। আজকে তার অফিসে যেতে হবে না, কারণ সে কদিন ধরে সিলেটে অফিসে কাজ করেছে। যে কজন সিলেটে থেকে এসছে সবার আজকে ছুটি। দরওয়ানের রুম থেকে তার সেই লুকিয়ে রাখা মোবাইল হাতে নিয়ে সাজু বসে আছে। ওসি সাহেব বসে আছে তাদের পাশেই। তাদের সামনে অস্বস্তি নিয়ে বসে আছে সাহানা আক্তার। আফরিন হত্যাকাণ্ডের সময় সে ঢাকায় ছিল না, তবুও কেন পুলিশ সাহেবের সঙ্গে কথা বলতে এসছে? ওসি সাহেব বললেন, কেমন আছেন? জি ভালো, সাহানার শুকনো উত্তর। আর 2 দিন পরে তো আপনার ছোট বোনের সাথীর জন্মদিন। তার মৃত বোনের জন্মদিনে কোনো আয়োজন করবেন না? আমার বোনের কথা আপনি জানেন কিভাবে? আমরা আরও অনেক কিছু জানি। আপনার বোনের মৃত্যুর জন্য দায়ী দুজনকেই তো পৃথিবী থেকে সরিয়ে দিলেন। এবার নিশ্চয়ই মনের তৃপ্তি পেয়েছেন। সাহানা বিব্রত হয়ে গেল। কি জবাব দেবে সেগুলো খুঁজে পাচ্ছে না। ওসি সাহেব মুখে গম্ভীরতা বজায় রেখে বললেন, অনেক প্ল্যান করেছিলেন, কিন্তু চমৎকার। কিসের প্ল্যান? সাজু বলল, বোনের মৃত্যুর 2 বছর পরে লেখা ডায়েরি পড়ে বোনের মৃত্যুর জন্য দায়ী মানুষকে খুন করার পরিকল্পনা। আশ্চর্য, আমি কেন খুন করব? আপনি তো করেননি, করিয়েছেন। আফরিন সেই বান্ধবীর কাছে সাথে ফেসবুক আইডিতে
সাথী ও তার দুই বোনের সাহানার কিছু ছবি পাওয়া যায়। যেহেতু সাজু সাহানাকে আগে দেখে নাই, তাই নিশ্চিত হতে পারেনি, কিন্তু প্রতিটি ছবিতে সাহানা আক্তার নামে একটা আইডি ট্যাগ করা হয়েছে। তামান্না ও দারোয়ান বলেছিল সিলেটে যিনি গিয়েছে তার নাম সাহানা। আরও নিশ্চিত হওয়ার জন্য মিতুলের কাছে কল দিয়ে সাহানার একটা ছবি পাঠানো হয়। মিতু তখন নিশ্চিত করে এটাই তাদের পাশের ফ্ল্যাটে থাকা সাহানা আক্তার। তারপরেই সবাই মিলে চলে এসে সরকার বাড়িতে। বুদ্ধিমতী সাহানা ভেবেছিল রফিক মারা গেছে, সুতরাং সে বিপদমুক্ত হয়ে গেছে। পুলিশের আগমন দেখে অবাক হলেও সে বুঝতে পারেনি এরা সব কিছুই জেনে গেছে। সাজু বলল, রফিক গতকাল রাতে সব কিছু বলে গেছে আমাকে। আপনি যতবারই না বলেন তাতে কিছু পরিবর্তন হবে না, শুধু সময় পরিবর্তন হয়ে যাবে, কারণ সময় বসে থাকে না। ওসি সাহেব বললেন, আমি জানি আপনার বোন এভাবে মারা গেছে বলে আপনার মনের অবস্থা ভালো ছিল না, কিন্তু তাই বলে এভাবে নিজের হাতে প্রতিশোধ কেন নিতে হবে? আপনার বোনের সেই ডায়েরি পুলিশের কাছে দিতেন, তারা না হয় সেগুলো দেখে অপরাধীর শাস্তির ব্যবস্থা করত। সাহানা রেগে যায়, কিসের পুলিশ? আমার ভালো করে জানা আছে এদেশে কীভাবে বিচার সম্পন্ন হয়। আইনের আশ্রয় নিতে গিয়ে নিজের হাসির পাত্রী বানাইতে হয়। ওসি সাহেব বললেন, আপনার বাকি সহযোগীরা সবাই কোথায়? তাদের ঠিকানা দিন, অথবা তাদের আত্মসমর্পণ করতে বলেন। আমি তাদের চিনি না। কেন? তাদের সঙ্গে সব কিছু নিয়ে আলোচনা কে করতো? আছে একজন, তিনি আমার কাজ ভালোভাবে করে দিয়েছেন, তাই আমি তার নাম বলতে পারবো না। ওসি সাহেব বললেন, আদালত থেকে রিমান্ড মঞ্জুর করলে তখন ঠিকই বলবেন। সাহানা চুপ করে রইল। নিজের জীবনটা শেষ হয়ে গেল এখানেই। ভবিষ্যতে কী হবে তার আর কোনো নিশ্চয়তা নেই। সাজু বলল, আসলে মারার জন্য আপনি এই বাসায় 3 মাস আগে ভাড়াই উঠেছেন, তাই না? তারপর গরিব দারোয়ানের দরিদ্র সুযোগ নিয়ে তাকে লোক দিয়েছেন। সাহানা চোখ দিয়ে পানি পড়ছে। ওসি সাহেব আরও কিছু প্রশ্ন করছেন, কিন্তু লাভ হয়নি। সাহানা কোনো প্রশ্নের উত্তর দেয়নি। অবশেষে সাহানাকে নিয়ে ওসি সাহেব থানায় চলে গেল। সাজু ও হাসান আলী বাইক নিয়ে চলে এলেন মিরপুরে হাসান সাহেবের বাসায়। গোসল করে খেয়ে সাজু লম্বা এক ঘুম দিল। ঘুম যখন ভাঙল তখন মাগরিব হয়ে গেছে। ঘুমের আগে মোবাইলে সাইলেন্ট ছিল। একটা নাম্বার থেকে 37টা মিস কল এসছে। একই নাম্বার দিয়ে একটা মেসেজ দিয়েছে সেই ব্যক্তি, আপনার হিসেবের খাতাটা তোলা রইল, সময় হলে সুদ সমেত ফিরিয়ে দেব, খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আমার দেখা হবে, TTI, তামান্না তারিক ইফরা। সাজু সঙ্গে সঙ্গে 2-3 জনের কাছে TTI সম্পর্কে জিজ্ঞেস করে। তারা জানায় তামান্না তারিন ইফরা সাম্প্রতিককালে একটা লেডি কন্ট্রাক্ট কিলার ছিলেন। তার বিষয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গেলেও সে এখনো পুলিশের কাছে ধরা পড়েনি। পুলিশের খাতায় তামান্নার বিরুদ্ধে মামলা করা হলো। গ্রেপ্তার হওয়ার 3 দিন পরে রুমমেট তামান্নার কথা স্বীকার করে সাহানা। শেষ খবর পাওয়া পর্যন্ত তামান্না এখনও গ্রেপ্তার হয়নি। বিশ্বাস অবিশ্বাস গল্পটি এখানেই শেষ হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার এই অডিও বুকটি শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।